আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি আল মাহমুদের লেখা বৈশাখ কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে ব্যাখ্যা করে পড়ব। একই সাথে এই কবিতার অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোরও উত্তর করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, বৈশাখ বৈশাখ শব্দের অর্থ কিন্তু এখানে কবি বৈশাখ মাসের কথা বলেছেন, অর্থাৎ বৈশাখ বলতে কিন্তু বৈশাখ মাসের কথা বলা হয়েছে। তো এই কবিতায় কবি মূলত বৈশাখ মাসের বিভিন্ন রূপ তুলে ধরবেন এবং বৈশাখ মাসের বিভিন্ন রূপ তুলে ধরার মাধ্যমে ধনী গরিবের মধ্যে যে বৈষম্য, এর চিত্রটা ফুটে তুলবেন। তো চলো আমরা প্রত্যেকটা লাইন একটু পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ে ফেলি। তো দেখো, প্রত্যেকটা লাইনের পাঠ বিশ্লেষণগুলো আমি তোমাদেরকে একটু লিখেও দিয়েছি এখানে, হ্যাঁ, যাতে তোমরা খুব সহজেই বুঝে ফেলতে পারো। তো আচ্ছা, পাঠ বিশ্লেষণটা শুরু করার আগে তোমাদেরকে এখানে যে মূল ভাবটি রয়েছে, দেখো আমি একটু মূল ভাব তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। এই মূল ভাবটা পড়লে কবিতার প্রত্যেকটা লাইন খুব ভালো করে বুঝতে পারবা। একই সাথে এই মূল ভাবটা মাথায় যদি রাখতে পারো, এখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা ভালো উত্তর করতে পারবা। তো দেখো, এখানে মূলভাবে বলা হচ্ছে আল মাহমুদের বৈশাখ কবিতাটি বৈশাখের প্রচণ্ড বাতাসকে কেন্দ্র করে লেখা, যা প্রকৃতির শক্তিশালী রূপকে ফুটিয়ে তোলে। এ বাতাস বুনো হাঁসের ঝাঁক ভেঙে দেয়, জেট প্লেনের পাখা ভেঙে ফেলে, নদীর পানির শূন্য শূন্য ছড়িয়ে দেয় এবং টেলিগ্রাফের থামগুলোকে নুয়ে দেয়। কিন্তু কবি লক্ষ্য করেন এই ধ্বংসযজ্ঞের শিকার হয় গরিব মানুষ, মাঝির নৌকার দড়ি ছিঁড়ে যায়, চাষির ঘর উড়ে যায়, টুনটুনি পাখির বাসা ভেঙে পড়ে, অথচ ধনীদের প্রাসাদ অক্ষত থাকে। মানে তাদের কোনো ক্ষতি হয় না, তাদের বড় বড় যে দালান কোঠা, তাদের কিন্তু বড় বড় দালান কোঠার কোনো ক্ষতি হয় না ঝড় বৃষ্টির সময়, তাই না? তো কবি বাতাসের কাছে আবেদন করেছেন, যদি ধ্বংস করতেই হয় তবে যেন তা অবিচার ও শোষণের প্রতীক ধনীদের অট্টালিকা গুড়িয়ে দেয়। তিনি বাতাসকে রাজা সুলেমানের বাহন হিসেবে কল্পনা করেন, যার তলোয়ার অত্যাচারীর মাথা কাটতে পারে। কবি চান ধ্বংসের মধ্যে দিয়ে নতুন ও ন্যায়সঙ্গত সমাজ গঠিত হোক। কবি গরিব মানুষের দুঃখ দুর্দশার কথা বলেছেন এবং ধনীদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তো এই কথাগুলি কিন্তু কবি কবিতার মাধ্যমে আমাদেরকে বোঝাবেন। তো চলো আমরা একটু বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে পড়ি। আচ্ছা, তো দেখো বৈশাখ কবিতাটি। আচ্ছা, প্রথম লাইন বলা হচ্ছে, যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে শেষে আছড়ে মারে। এই লাইনটি দ্বারা কবি বোঝাচ্ছে, দেখো, যে বৈশাখের বাতাস এতই শক্তিশালী যে এটি প্রকৃতি ও মানুষের তৈরি জিনিস সব কিছুকে ধ্বংস করে দেয়। বুনো হাঁসের ঝাঁক বাতাসের তাণ্ডবে ভেঙে যায়। জেট প্লেনের পাখা, যা আধুনিক প্রযুক্তির প্রতীক, বাতাসের সামনে দুর্বল হয়ে ভেঙে পড়ে। অর্থাৎ এখানে যে জেট প্লেনের পাখাই ভেঙে পড়ে তা না, মানে এখানে প্রযুক্তির কথা বলা হচ্ছে, যে সেগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যায় এই ঝড় বাতাসের কারণে, সেটির কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এরপরের লাইন দেখো, নদীর পানি শূন্য তুলে দেয় ছড়িয়ে, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। লাইন দ্বারা কবি বোঝাচ্ছে এখানে যে নদীর পানি শূন্য ছড়িয়ে পড়ে, এমনকি টেলিগ্রাফের থাম, যা মানুষের তৈরি স্থাপনা, তাই না, এটা কোনো মানুষের তৈরি স্থাপনা, বাতাসের সামনে কিন্তু নুয়ে পড়ে। এই লাইনগুলো কবি বৈশাখের বাতাসের ধ্বংসাত্মক রূপকে কিন্তু ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, খেয়াল রাখবে এখানে। এরপরে কবি বলছে, দেখো, সেই পবনের কাছে আমরা আমার এ মিনতি, তিষ্ট হওয়া তিষ্ট মহাপ্রতাপশালী। কবি দ্বারা বোঝাচ্ছে যেখানে কালবৈশাখীর কাছে মিনতি করেছেন কবি, যেন সে একটু শান্ত হয়, মানে সে যেন একটু শান্ত হয়, সে যেন এরকম ধ্বংসযজ্ঞ না চালায়। তিষ্ট শব্দের অর্থ কিন্তু এখানে স্থির হও বা শান্ত হও। হ্যাঁ, এ প্রবল বাতাসের শক্তি রয়েছে, যেন তার ধ্বংসাত্মক শক্তি গরিব মানুষের উপর না পড়ে। কবি কিন্তু এই আহ্বানটা করতেছে, এখানে মিনতি করছে, তাই না? মিনতি মানে কি বলতো? চাওয়া, তাই না? বা কি করা? মিনতি করা, চাওয়া বা অনুরোধ করা, এরকম একটা কথা কিন্তু এখানে। হ্যাঁ, তো এরপরে দেখো, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ? প্রশ্ন করছে কবি। কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে? এই লাইনটার কবি বোঝাচ্ছে যে কিন্তু সেই শক্তি যেন গরিব মাঝির পাল ছিঁড়ে নষ্ট না করে। তিনি প্রশ্ন তোলেন, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে বা চাষির ঘর উড়িয়ে দিয়ে কি লাভ? এ ধ্বংসে কার কি সুখ? হ্যাঁ, কবি কিন্তু এটা বোঝাচ্ছে। এরপর লাইনে বলছে, বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি। এই লাইনটা একটু মনোযোগ দিয়ে দেখো।
বলা হচ্ছে কবি বাতাসের ধ্বংসের আরো উদাহরণ দেন। বাতাস টুনটুনি পাখির বাসা ভেঙে দেয়, এমনকি এটি দুঃখী মায়ের ভাতের হাঁড়ি উল্টে ফেলে, যা গরিব মানুষের জীবনকে আরো কষ্টকর করে তোলে। কবির এই কথাগুলো বোঝায় যে প্রকৃতির প্রতিকূলতা সবসময় যেন দরিদ্রের উপরই আঘাত হানে, তাই না? তো এই সিচুয়েশনগুলো কিন্তু গরিবরাই ফেস করে। হ্যাঁ, বড়লোক বা ধনী মানুষকে তো এই বৈশাখের বাতাস কি করতে পারে না, ছুঁতেও পারে না, তাই না? কারণ তারা তো বড় বড় দালান কোথায় থাকে, তারা এই বাতাসের কালবৈশাখীর ঝড়ের কিন্তু খুব বেশি ক্ষতিতে তারা কবলিত হয় না বা মুখোমুখি হয় না। যতটা মুখোমুখি হয় এই ধনী শ্রেণীর, মানে দুঃখিত, এই গরিব শ্রেণীর লোকেরা যতটা মুখোমুখি হয় তারা কিন্তু হয় না। দেখা যায় যে সামান্য যে ভাতের হাঁড়ি আছে, তাই না, চুলায় যে ভাতের হাঁড়ি থাকে, বাতাসে কিন্তু ঝড়ে কিন্তু সেটাও ছুঁড়ে পড়ে যায়। তো এরকম করুণ পরিস্থিতি কিন্তু গরিবদেরই হয়, ধনীদের হয় না, এই কথা এখানে বলা হচ্ছে। যে কবিটির কথাগুলো বোঝায় যে প্রকৃতির প্রতিকূলতা সবসময় যেন দরিদ্রের উপরে আঘাত হানে, যে সমাজের চরম বৈষম্যকে প্রতিফলিত করে, তাই না? এরপর বলা হচ্ছে, হে দেবতা, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। কবি যেন ঝড়ের শক্তিকে দেবতা রূপে কল্পনা করে প্রশ্ন করছেন। কথাটি খেয়াল রাখবা যে এত ধ্বংসযজ্ঞ চালিয়ে তার কি আনন্দ হয়? বাবুই পাখির সুন্দর কারুকার্য করা বাসা উড়িয়ে দিয়ে প্রকৃতি কি আনন্দ পায়? এই প্রশ্নের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি যেন দরিদ্র নিরীহ প্রাণীদের সঙ্গেই বেশি নিষ্ঠুর আচরণ করে। আর কবি তার এই যে ঝড়ের শক্তিকে একটা দেবতার মতো করে কল্পনা করছেন, এবং এই দেবতার মতো করে কল্পনা করে তাকে বলছে যে তুমি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে কি আনন্দ পাও। এ কথা কিন্তু এখানে কবি বুঝিয়েছে। হ্যাঁ, একটু খেয়াল রেখো। এরপর দেখো, রামায়ণে পড়েছি যার কীর্তি গাথা সেই মহাবীর হনুমানের পিতা তুমি। এই লাইনটি তারা কবি বুঝিয়েছে। দেখো, এখানে কবি পৌরাণিক প্রসঙ্গে এনেছেন। পৌরাণিক বলতে গল্প কাহিনী আর কি। হ্যাঁ, এরকম একটা কথা, পৌরাণিক। তো হনুমান ছিলেন বায়ুর দেবতা, বায়ুয়ের পুত্র। রামায়ণে বলা হয়েছে যে বায়ু অনেক শক্তিশালী দেবতা, যিনি অনেক কিছুই ধ্বংস করতে পারেন। কবি তাই প্রশ্ন করেছেন, এই বৈশাখী ঝড় কি সেই একই দেবতার সৃষ্টি যে কেবল ধ্বংস করে যায়? আশা করি বুঝতে পেরেছ। এখানে কিন্তু পৌরাণিক শব্দটা কিন্তু এই যে গ্রন্থকারের কথা মানে গ্রন্থকারের ভিত্তিতে এখানে বলা হয়েছে। হ্যাঁ, পৌরাণিক আর কি, পৌরাণিক প্রসঙ্গে আছেন। এখানে পৌরাণিক বলতে কবি ওই যে ধর্মের যে কথা, সে কথা কিন্তু বলেছেন। হ্যাঁ, কাল্পনিক না, এখানে কাল্পনিক মিনিংটা হবে না, এখানে ধর্মের ভিত্তিতে কথাটা হবে আর কি। তো এরপরে দেখো, কালিদাসের মেঘদূতে যার কথা আছে তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী। আচ্ছা, তার মানে কালিদাসের মেঘদূতে যার কথা আছে তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী। এই লাইনটি তারা কবি কি বোঝাচ্ছে দেখো, যে কালিদাসের মেঘদূত কাব্য মেঘকে ভালোবাসে ও আশার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। কবি এখানে আবার প্রশ্ন করেছেন, বৈশাখের ঝড় কি সে দয়ালু মেঘের বন্ধু? তাই যদি হয় তবে এত নিষ্ঠুর কেন? কবির বক্তব্য এখানে প্রকৃতির বৈপরীত্যর প্রতি ইঙ্গিত করেছে, একটু খেয়াল রাখবা। এরপরের লাইন দেখো, তবে এমন নিষ্ঠুর কেন হলে বাতাস উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি? কবি প্রকৃতির কাছে আবারও প্রশ্ন রাখছেন, তুমি যদি এটা শক্তিশালী হও তবে কেন কেবল গরিবদের ঘর ভেঙে দাও? কেন বাতাস গরিব চাষির ঘর খুঁটি উড়িয়ে দেয়? আচ্ছা, এ কথা কিন্তু বলছে, কিন্তু তাই তো আর কি, তাই না? বাতাসকে কবি বলতেছে যে এই গরিব দুঃখীদের ঘর বাড়ি উড়িয়ে দিয়ে তোমার কী লাভ, কী শান্ত হয়? তারা তো এমনিতেই গরিব, এমনিতেই তাদের অসহায়, তাদের আরও অসহায়ত্বর মতো পরিস্থিতিতে ফেলে তোমার কি লাভ হয়? এরকম প্রশ্ন, এবার এরকম করে প্রশ্ন করছে কবি, তাই না? এরপর বলা হচ্ছে দেখো, যে কিন্তু তারা আচ্ছা 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 দেখো এখানে, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো, অর্থাৎ কেন ধনীদের বিশাল প্রাসাদের কোনো ক্ষতি করো না? কবি এখানে প্রকৃতির অবিচারকে সমাজের অবিচারের সঙ্গে তুলনা করেছেন, যেখানে দরিদ্ররা সবসময় ক্ষতির সম্মুখীন হয় কিন্তু ধনী ও ক্ষমতাবানরা নিরাপদে থাকে। এটি সমাজের বৈষম্য ও অবিচারের প্রতি কবির তীব্র প্রতিবাদ। এরপরের লাইনে কবি বলছে, হাই রে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সুলাইমানের। তো কবি সুবিচারের গল্প স্মরণ করেন। কবি এখানে ধর্মীয় প্রসঙ্গ এনেছেন। ইসলামী ঐতিহ্য অনুযায়ী বায়ু ছিল রাজা সুলাইমানের কিন্তু বাহন। সুলাইমান ছিলেন ন্যায় বিচারক রাজা, যিনি অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেন। আচ্ছা, তাহলে এই যে অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেন, এই কবি এখানে একটু এভাবে বলতেছে যে যদি নাই হতো, বাতাসটা যদি নাই করতো, হ্যাঁ, তাহলে এই ধনী গরিবের মধ্যে শুধু গরিবদেরই কেন এরকম ক্ষতি করা হতো? ধনীদেরও করলেও তো হতো, তাহলে এই ন্যায় বিচারটা কই?
খুবই এরকম ভাবে একটু প্রশ্ন করছে এখানে আর কি। তো এরপর বলা হচ্ছে দেখো, যার তলোয়ার অত্যাচারীর কাট্য মাথা আহমিকার আট্টালিকা গুড়িয়ে দিতে। তো এখানে কবি বোঝাচ্ছে দেখো যে যার তলোয়ার অত্যাচারীর মাথা কাটতে পারে এবং অহংকারী মানুষের অট্টালিকা গুড়িয়ে দিতে পারে। কবি চান বাতাস যদি সত্যিই শক্তিশালী হয় তবে যেন তা অত্যাচারী ও অবিচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। হ্যাঁ, এরপরে লাইনে কি বলতেছে দেখো, কবির এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন কর জোরে। অর্থাৎ কবি রবীন্দ্রনাথের কথা স্মরণ করেন, যিনি বাতাসের কাছে দাঁড়িয়েছিলেন কর জোরে পুরনো ও অদরকারি জিনিস উড়িয়ে দিতে। হ্যাঁ, এরকম একটা কথা যে পুরনো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে, মানে যেগুলো দরকার নাই আমাদের সমাজে, যেগুলো অপ্রয়োজনীয়, এগুলো তুমি উড়িয়ে দিতে পারো বাতাসে, সেগুলো তো আমাদের দরকার নাই, এটা তো আমাদের ক্ষতি হবে না। কিন্তু আমাদের দরকারি যেগুলো, আমাদের বাড়ি ভিটা, হ্যাঁ, আমাদের সম্পদ, এগুলো উড়িয়ে দিই তোমার কি লাভ, এ কথা বলা হচ্ছে কিন্তু এখানে। আচ্ছা, ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে কবি এখানে স্পষ্টভাবে ঝড়ের কাছে আহ্বান জানাচ্ছেন, যদি ধ্বংসই করতে হয় তবে তা হওয়া উচিত সব সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট লাইন, একটু মনে রাখবে এটা। পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। কবি এখানে বলতেছে যারা শোষণের মাধ্যমে বড় বড় প্রাসাদ করছে তাদের ধ্বংস করো। প্রকৃতির শক্তি যেন শুধু মাত্র দরিদ্রের কষ্ট না বাড়িয়ে বরং অত্যাচারী ও শোষকদের পতন ঘটায়। আশা করি বুঝতে পেরেছো, এই ছিল তোমাদের কবিতার ব্যাখ্যা এবং বিশ্লেষণটি। এরপর আমরা তোমাদের অনুশীলন থেকে যে সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্ন দিয়েছে সেগুলো উত্তর একটু দিকে ফেলে পর্যায়ক্রমে চলো। তো দেখো, প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে বৈশাখের কীর্তিগাথা কোথায় আছে? উত্তরটা হবে খ নাম্বার রামায়ণে। হ্যাঁ। 2 নম্বর কবিতায় রবীন্দ্রনাথকে কিভাবে সম্বোধন করা হয়েছে? উত্তরটা হবে গ নাম্বার মহান রাজা। এবার 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকটি পড়ে তোমাদের উত্তর করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে বসে কবিতার কোন দিকে উন্মোচিত হয়েছে? উত্তরটা হবে গ নাম্বার পরিশুদ্ধ রূপ। উত্তরটা হবে গ নাম্বার পরিশুদ্ধ রূপ। আচ্ছা, উদ্দীপকের বৈশাখ কবিতার কোন দিক উন্মোচিত হয়েছে? আচ্ছা, 3 নম্বরটা একটু তোমরা ভালো করে দেখো তো উত্তরটা কি হতে পারে। 4 নম্বরে দেখো উদ্দীপকের অনুভূতি বৈশাখ কবিতার কোন পঙ্গক্তির সঙ্গে সঙ্গীতপূর্ণ? উত্তরটা হবে এখান থেকে ঘ নম্বর কিন্তু। হ্যাঁ, যে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। এরপর আমরা তোমাদের এখান থেকে যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে সেই সৃজনশীল প্রশ্ন উত্তরটি একটু দেখে ফেলি চলো। তো এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন ক খ গ ঘ, তাই না? তো দেখো, ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে সৃজনশীল প্রশ্নে যে তিষ্ট কথার অর্থ কি? উত্তর, তিষ্ট কথার অর্থ স্থির হও, তাই না? খ নম্বর বলা হচ্ছে পবনের কাছে কবি মিনতি করেছেন কেন? উত্তর দেখো, অত্যাচারীর অবসান করার জন্য কবি পবনের কাছে মিনতি করেছেন। বাংলাদেশের একটি পরাক্রমশালী মাস বৈশাখ, ঋতু পরিক্রমায় বারবার সে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়। বৈশাখের বাতাসে কখনো কখনো লণ্ডভণ্ড হয়ে যায় একটা জনপদ। অধিকাংশ ক্ষেত্রে এর শিকার হয় দুঃখ দরিদ্র মানুষ বা অসহায় কোনো প্রাণী। তাই কবি পবনের কাছে মিনতি করেছেন, ধ্বংস যদি করতেই হয় তাহলে সেসব অত্যাচারী অবসান করতে যারা শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে অট্টালিকা করছে। আচ্ছা, তো এরপর তোমাদের গ এবং ঘ নম্বর প্রশ্ন। গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু উদ্দীপকটাকে পড়তে হবে, তাই না? তাহলে খুব সহজে উত্তরগুলো কিন্তু বোঝা যাবে। তো উদ্দীপকে বলছে দেখো, বন্যত মানুষের জন্য ত্রাণের আয়োজন করা হয়, ত্রাণ কমিটি খুবই কঠোরভাবে সবকিছু নিয়ন্ত্রণে রাখে। হতদরিদ্র রাসুর পরিবারে লোকজন বেশি থাকায় 2বার ত্রাণ নিতে এলে অনিয়মের দায়ে তার কাট বাতিল করা হয়। বরাদ্দের চেয়ে কম চাল দেওয়ার প্রতিবাদ করলে রহম আলীকে বেদম প্রহার করে রিলিফ ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়। এমন সময় যতীন্দ্রনাথ চক্রবর্তী ও শমশের আলী চৌধুরী এসে তাদের প্রত্যেককে 1 মণ চাল, 18 মণ ডাল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী নৌকায় পৌঁছে দিয়ে আসেন ত্রাণ কমিটির প্রধান কর্মকর্তা ব্যক্তি। এখান থেকে গণাবরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে উদ্দীপকে বর্ণিত দরিদ্র শ্রেণীর সাথে রিলিফ কমিটির আচরণের মাধ্যমে ফুটে ওঠা দিকটি বৈশাখ কবিতার আলোকে ব্যাখ্যা করো। উত্তর, বৈশাখ কবিতায় বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসী এবং অগ্রাসী থাবায় লণ্ডভণ্ড হয়ে যায় জনপদ। অধিকাংশ ক্ষেত্রে এর শিকার হয় গরিব অসহায় মানুষ বা প্রাণী। গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে যায়, চাষির শেষ সম্বল ভিটে পর্যন্ত উড়ে যায়, এমনকি ছোট্ট টুনটুনি বাবুই পাখির ঘর পর্যন্ত রেহাই পায় না। গরিব দুঃখীর এত ক্ষতি হলে ধনীর প্রাসাদের কোনো ক্ষতি হয় না। উদ্দীপকে দেখা যায় বন্যত্ব মানুষের জন্য ত্রাণের আয়োজন করা হয়। অত দরিদ্র রাসুর
পরিবারের লোকসংখ্যা বেশি থাকায় 2 বার ত্রাণ নিতে এলে অনিয়মের দায়ে তার কার্ড বাতিল হয়। অন্যদিকে বরাদ্দের চেয়ে কম চাল দেওয়ার প্রতিবাদ করলে রহম আলীকে প্রহার করে রিলিফ ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়। আবার গ্রামের ধনী ব্যক্তির বেলায় বরাদ্দের চেয়ে বেশি চাল দেওয়া হয়, যেখানে গরিবের প্রতি নিষ্ঠুরতার চিত্র ফুটে উঠেছে। অপরদিকে বৈশাখ কবিতায় বৈশাখের গরিব দুঃখীর প্রতি নিষ্ঠুরতা ও নির্মমতার চিত্র ফুটে উঠেছে। সুতরাং উভয় ক্ষেত্রেই ধনীর অসহায়, গরিব দুঃখীদের প্রতি শোষণের দিকটি সাদৃশ্যপূর্ণভাবে ফুটে উঠেছে। এরপর ঘ নম্বর প্রশ্ন উত্তরটি তোমরা একটু দেখো এখান থেকে। তো ঘ নম্বর প্রশ্ন কিন্তু আমি সুন্দর করে এখানে তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা একটু ভিডিওটা পজ করে একটু পড়ে ফেলবা এখান থেকে। হ্যাঁ, তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এর গত ক্লাসগুলিতে কিন্তু তোমাদের অন্যান্য যে কবিতাগুলো রয়েছে সেই কবিতার পাঠ বিশ্লেষণ করে সমাধান ইতিমধ্যে কিন্তু লার্ন ফ্লুয়েন্সি চ্যানেল আপলোড করে ফেলেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।